বন্ধুরা আজকে চলে আসলাম মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গে। তো এ সম্পর্কে আজকে আমরা জানবো, তো আমার সাথে থাকুন। চলুন ইন্ট্রোটা আগে দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি চলে আসছি মুন্সিগঞ্জের সেই পুরানো আওরঙ্গজেবের সময়ের যেই দুর্গটা ছিল। আমি আপনাদের পুরানো যে দুইটা দুর্গ ছিল, ওই দুইটা দুর্গ অলরেডি আমি দেখিয়ে ফেলেছি। এটা হচ্ছে 3 নাম্বারটা। আমার ভ্রমণ সঙ্গী হিসাবে রয়েছে আমার প্রিয় বন্ধু, এবং এখানে আজকে আমি চলে আসছি মুন্সিগঞ্জের যে ইদ্রাকপুর দুর্গ রয়েছে এখানে। তো আজকে আমার সাথে থাকেন এবং এক্সপ্লোর করে দেখাবো এই মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গের মধ্যে কী রয়েছে, কেন আসছে এই দুর্গটা, কে বানিয়েছিল, এর ইতিহাস সঙ্গী সব কিছু মিলে কেন এই ইদ্রাকপুর দুর্গের নাম হলো, সব কিছু দেখাবো। তো ইদ্রাকপুর কেল্লা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এটি 1660 খ্রিস্টাব্দে মুঘল শাসনামলে সুবেদার মীর জুমলা কর্তৃক নির্মিত হয়। মূলত মুঘল সাম্রাজ্যকে পর্তুগিজ জলদস্যু ও আরাকানিদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মিত হয়েছিল। এটি বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনার কাছাকাছি অবস্থিত। বন্ধুরা, প্রথমেই আমরা প্রবেশ করার আগেই টিকিটটা কেটে নিলাম এবং 20 টাকা টিকিট নিয়েছে, এবং শুরুতে দেখতে পাচ্ছি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কিছু স্মারকলিপি, এবং কাউন্টার থেকে প্রবেশ মূল্য দেখে আমরা ঢুকে পড়লাম সেই প্রাচীন দুর্গে। প্রবেশ করার পরই অবাক হয়ে গেলাম সবুজে দৃশ্য দেখে। মূলত মুঘল সাম্রাজ্যকে পর্তুগিজ জলদস্যু ও আরাকানিদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মিত হয়েছিল। ইদ্রাকপুর কেল্লা একটি মুঘল স্থাপত্য শৈলীর নিদর্শন। দুর্গটির গঠন বেশ মজবুত। বন্ধুরা, চলে আসলাম ভিতরে 20 টাকা টিকিটের বিনিময়ে, অর্থাৎ আমরা দুইজন আসছি, দুইজনে 10 টাকা হওয়ার কথা ছিল যদিও, কিন্তু 2 বছর আগের রেট ছিল, বর্তমান রেট হচ্ছে 20 টাকা করে, অর্থাৎ দুইজনে 40 টাকার বিনিময়ে এসে পড়লাম মনোমুগ্ধকর একটা সুন্দর পরিবেশে। যদিও এটা ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আজ পর্যন্ত, যেখানে বাংলাদেশ সরকার হাজীগঞ্জ দুর্গ বা সোনাগঞ্জ দুর্গের যেখানে কোনো পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা করেনি বা কখনো এত সুন্দর করে রাখার ব্যবস্থা করেনি যতটা এখানে রেখেছে। সিকিউরিটি সিস্টেম অনেক অত্যাধুনিক সিস্টেম রেখেছে এখানে। সিকিউরিটি সিস্টেমের কারণে কেউ চাইলেই হঠাৎ করে ঢুকতে পারে না। যথেষ্ট পরিমাণে সুন্দর মনোরম পরিবেশ রয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, এই যে গাছে পরিপূর্ণ এবং ছোট্ট সামনে একটা দিঘি রয়েছে, এবং এই যে গাছগুলো প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো প্রয়োজন, এই গাছগুলোই যেন এখানে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ইতিহাসের। এখানে দেখেন সুন্দর সুন্দর গাছ, এই যে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে সেই ইতিহাসের নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা ইদ্রাকপুর দুর্গ। দুর্গটির ভিতরে প্রবেশের পরই বন্ধুরা আপনারা দেখতে পারবেন গাছ আর গাছ। এখানে এতই সবুজ দেখে মনেই হবে না যে এটা 400 বছরের পুরনো সেই দুর্গ। বন্ধুরা, শুরুতেই দেখা যাচ্ছে সুন্দর একটি পুকুর, যেই পুকুরে হয়তো তৎকালীন সময়ে মানুষজন গোসল করত। বন্ধুরা, একেবারে ইদ্রাকপুর দুর্গের প্রথম অবস্থায় প্রবেশ করার পরই আপনারা যেটা দেখতে পারবেন, প্রবেশ করার পরই একটা সুড়ঙ্গ পথ দেখা যাবে। এই সুড়ঙ্গ পথ থেকে মানুষের ভাষ্যমতে বলা রয়েছে এখানে এই সুড়ঙ্গ পথ থেকে নাকি লালবাগ কেল্লার সাথে সরাসরি সংযুক্ত ছিল। তবে এর সত্যতা কতটুকু সেটা এখন পর্যন্ত জানা যায়নি। ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই ইদ্রাকপুরের দুর্গের যেই ছোট্ট যেই গর্তটা, আমরা বাংলা ভাষায় যেটা গর্ত বলে থাকি, অর্থাৎ হচ্ছে এই প্রচণ্ড রূপে যতগুলো বাংলাদেশের টোটাল 5টা যে দুর্গ ছিল, এই 5টা দুর্গের মধ্যে এই ইদ্রাকপুর দুর্গ হচ্ছে একটা, যেখানে এখান থেকে কল্পিত রয়েছে বা মানুষের মুখের কথায় যেটা বলা যায়, এই যে জায়গাটা ছিল ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা ইদ্রাকপুর দুর্গের ভিতরে এই যে গর্তটা, এখান থেকে মানুষের মুখে প্রচলিত রয়েছে এখান থেকে নাকি ঢাকার যে লালবাগ কেল্লা রয়েছে, এই লালবাগ কেল্লার যেই ইটা ছিল, এরকম গর্তটা ছিল, এটার সাথে নাকি সম্পূর্ণরূপে মিল ছিল। তবে এর সত্যতা আজ পর্যন্ত বাংলাদেশ সরকারে বা কোনো প্রত্নতত্ত্ববিদরা খুঁজে বের করতে পারেন এর কতটুকু। বন্ধুরা, এখানে আসার পর ইদ্রাকপুর দুর্গ মুন্সিগঞ্জে আসার পর একটা ছোট বন্ধু পেয়েছি, যেটা হচ্ছে আমার ফলোয়ার। সে আমাকে দেখার পর চিনে ফেলেছে এবং সে আমাকে জিজ্ঞেস করলো, ভাই মানে বললো সে নাকি আমার ভিডিও দেখে। তবে ওর মনের এক্সপিরিয়েন্সটা একটু আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। হ্যাঁ ভাই, বলো। আপনাকে দেখার পরে আমাদেরকে অনেক হ্যাপি লাগতেছে। আচ্ছা, আর আপনাদের দেখার জন্য আমরা ছুটে আসছি এখানে আপনাকে দেখে টিকিট কেটে। আচ্ছা, থ্যাংক ইউ বন্ধুরা। তো শুনবেন, ফলো করবেন, আপনার পাশে থাকবেন বন্ধুরা। তো ওদের কথা মতন সবাই যে ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, ফেসবুক থেকে হলে এবং ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দুর্গটির গঠন বেশ মজবুত এবং সুরক্ষিত ছিল। এটি মূলত ইট দ্বারা নির্মিত। কেল্লাটি একটি গোলাকৃতি মূল দুর্গ ছিল, যার কেন্দ্রস্থলে একটি বিশাল গোলাকার প্রাচীর ঘেরা মঞ্চ বা ব্যাটারি প্ল্যাটফর্ম ছিল। এই প্ল্যাটফর্মটি কামান বসানোর জন্য ব্যবহৃত হতো। প্ল্যাটফর্মের নিচে একটি সুগভীর গুপ্ত কুঠুরি আন্ডারগ্রাউন্ড চেম্বার ছিল, যা শত্রুর চোখ থেকে লুকানো থাকতো এবং সৈন্যদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত হতো। ইদ্রাকপুর দুর্গটি নদীপথের গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা ছিল। মুঘল আমলে নৌবাহিনীর কার্যক্রম ও নৌসামরিক পরিকল্পনার জন্য বিশেষ ভূমিকা পালন করত। বন্ধুরা দেখেন,
আমি হাজীগঞ্জ দুর্গতে যে রকমের দেখিয়েছিলাম এবং ইদ্রাকপুর দুর্গ সেই একই রকমের, কারণ মীর জুমলার সময়ে অর্থাৎ তৎকালীন সময়ে এই দেশটাকে, অর্থাৎ বাংলাদেশ তো তখন ছিল না, তখন এই পূর্ব বাংলা টোটাল এই উপমহাদেশটাকে রক্ষা করার জন্য এই বাংলাদেশের ভিতরে এরকম 5টা দুর্গ করা হয়েছিল। পূর্ববর্তী ভিডিওগুলোতে আপনাদের দেখানো হয়েছে। এর মধ্যে এই ইদ্রাকপুর দুর্গ অন্যতম একটি দুর্গ। এটা যদিও বিউটিফুল অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস অলসো রয়েছে। আমি একটু যদি আপনাদের দেখাতে চাই, দেখেন এই দুর্গটার মধ্যেও হাজীগঞ্জ দুর্গ, সোনাকান্দা দুর্গ এবং লালবাগ কেল্লা যে দুর্গ রয়েছে এর মতনই এখানেও যেন শত্রুদের জন্য মরণফাঁদ তৈরি করা হয়েছিল। একটু খুব শীঘ্রই দেখিয়ে দেব। দেখেন এই দুর্গর এই জায়গাটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে শত্রুপক্ষ যদি এই দুর্গের ভিতরে কোনো মতে প্রবেশ করেও যেত তাহলে তারা উপরে আসার ব্যবস্থা ছিল না। কারণ কি ছিল? কারণ হচ্ছে এখানে এই দুর্গটার ভিতরে এমনভাবে, এই যে হাত ঢুকিয়ে দিয়েছে দেখেন, এমনভাবে করা হয়েছে নিচ থেকে কোনোভাবে কোনো অস্ত্র চালানোর সুযোগ নেই, একমাত্র ওপর থেকেই চালাতে পারবে। এখানে একটা প্রবেশ মুখ রয়েছে, একটা প্রবেশ মুখের মধ্যে 4টা করে অস্ত্র চালানোর ব্যবস্থা রয়েছে। সুতরাং এতে সহজেই বোঝা যায় তখনকার রাজাবাদশারা যারা ছিল এবং মীর জুমলা কত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একটা ব্যক্তি ছিল, যে এই দেশটাকে রক্ষা করার জন্য বা এই উপমহাদেশটাকে রক্ষা করার জন্য প্রচণ্ড বুদ্ধি ইউজ করা হয়েছে এখানে এই দুর্গটা বানানোর জন্য। যদিও হাজীগঞ্জ দুর্গ বা সোনাকান্দা দুর্গ এখন ব্যবহার উপযোগী নয়, নোংরা হয়ে গিয়েছে, ময়লা হয়ে গিয়েছে এবং ওটার ওয়ালগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, গেট পর্যন্ত নাই। কিন্তু এই ইদ্রাকপুর দুর্গে প্রবেশের পর আমি যেটা দেখলাম, এটা সরকারিভাবে সংরক্ষণ করা হয়েছে এখন পর্যন্ত। এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে। বুড়িগঙ্গা, ধলেশ্বরী এবং মেঘনা নদীর মাধ্যমে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও অন্য বন্দর শহরে সংযুক্ত ছিল। এই পথে জলদস্যুদের আক্রমণ ঠেকাতে ইদ্রাকপুর কেল্লা একটি কৌশলগত অবস্থানে ছিল। এটি অন্যান্য কেল্লা যেমন হাজীগঞ্জ কেল্লা এবং সোনাকান্দা কেল্লার সঙ্গেও সংযুক্ত ছিল। বন্ধুরা, আমি আছি এখন ইদ্রাকপুর দুর্গের ঠিক ওপরের অবস্থানটায়। এই ওপরে যে এখানে ইদ্রাকপুর দুর্গের মেইন পয়েন্টটা ছিল, এই মেইন পয়েন্টটা থেকে মূলত এই যে শীতলক্ষা নদী বা এই নদীর পাশ থেকে যেই তখনকার তৎকালীন সময়ে মূলত এই দুর্গটা বানানো হয়েছিল যাতে পর্তুগিজ সেনাবাহিনীর, অর্থাৎ পর্তুগিজের যেই লোকজন ছিল, জলদস্যুরা ছিল, তারা যাতে এখানে এসে কোনো হামলা করতে না পারতো এই দেশটার উপরে। এই দেশটাকে রক্ষার জন্য তখনকার রাজা জুমলা এটা বানিয়েছিল। হচ্ছে একটু রুমের মতন বানানো হয়েছিল, যেখানে হয়তো তৎকালীন সময়ে যেই মীর জুমলার আন্ডারে যে সেনাবাহিনী ছিল তারা হয়তো থাকতো। এই যে এরকম করে আমি যদি একটু দেখাই, এ খুব সুন্দর করে বানানো হয়েছিল। এটা প্রায় 1660 সালে বানানো হয়েছিল, যেটা হাজীগঞ্জ দুর্গ বানানো হয়েছিল এবং ওই সোনাকান্দা যে দুর্গ ছিল, সোনাকান্দা দুর্গ তৈরি করা হয়েছিল 1700 শতাব্দীতে। তার প্রায় 40 বছর আগে এটা বানানো হয়েছিল। যেহেতু 1700 শতাব্দীতে বানানো হয়েছে এবং এটা বানানো হয়েছিল 1660 সালের দিকে, তাহলে বোঝাই যায় এটা কতটা পুরান। এতটা পুরান হওয়ার পরও সরকারের তত্ত্বাবধানের কারণে এই দুর্গটা এখনও খুবই সুন্দর রয়েছে এবং এখানে পর্যাপ্ত পর্যটকেরও ব্যবস্থা আছে এবং পর্যটকরা এসে এখানে খুব এনজয় করে থাকে। তো এইটা আমি আরেকটু ইতিহাসের গভীরে যে আমি আপনাদের জানাতে চাই, এখানে যেই ব্যবস্থাটা ছিল, এখানে আমি যদি একটু দেখাই, এই যে জায়গাগুলো, এই ছোট ছোট, এই একটু যদি দেখেন, এই ইটবালি সিমেন্ট দিয়ে ছোট ছোট পয়নিষ্কাশনের ব্যবস্থার সিস্টেমও করা হয়েছিল। একটু যদি আমি এখানে দেখাই, এই যে একটা ছোট গর্ত দেখা যাচ্ছে, এখানে একটা লোহার পাইপ রয়েছে। এটা দ্বারা বোঝা যায় যে এই লোহার পাইপের মাধ্যমে তারা পানি অথবা পয়নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাগুলো স্বয়ংসম্পূর্ণ করে থাকতো। তবে বন্ধুরা, এখানে আরও একটা কথা প্রচলিত রয়েছে, যখন এই ইদ্রাকপুর দুর্গটা ভাঙা হয় বা প্রত্নতাত্ত্বিকবিদদের পুরো আন্ডারে যখন ছিল, তখন জানা যায় যে ইদ্রাকপুর দুর্গের এই যে মাঠটা ছিল, যেখানে বসবাস করত, এই জায়গাটার নিচে অনেকগুলো কলস পাওয়া গিয়েছিল। তখন তৎকালীন সময়ে মানুষজন মনে করেছিল যে এই কলসগুলোর মধ্যে হয়তো স্বর্ণালঙ্কার বা কোনো স্বর্ণালঙ্কার অথবা কোনো যেই ধাতব মুদ্রা, তখনকার সময় যেই প্রথাদার ছিল, তখনকার সময় যে প্রথার মধ্যে ধাতব মুদ্রা বা টাকা পয়সা, স্বর্ণালঙ্কার এগুলো ছিল তারা মনে করেছিল। আসলে তো এই কলসের কারণে মূলত এই দুর্গটা রাজা বানানোর পরে কলসের কারণে যাতে এটা লেভেল থাকতো, অর্থাৎ ভূমিকম্প বা কিছু আসলে যাতে এটা ভেঙে পড়ে না যেত, এবং কলসের কারণে যেহেতু কলস দিয়ে নিচে বানানো হয়েছিল এবং এটা নিচ থেকে হাওয়া প্রবেশ করত এবং এই জায়গাটা ঠান্ডা থাকতো, গরমের কোনো
অস্বস্তি হতো না। আপনারা জানেন তৎকালীন সময়ে তো আমাদের বর্তমান সময়ের মতো ফ্যান বা এসি ছিল না। তখনকার যে রাজাবাসারা যে বাড়ি ঘর বা দুর্গগুলো বানিয়েছিল সেগুলো অবশ্যই অনেক বুদ্ধি খাটিয়ে বানিয়েছিল। এখানে যদি আরেকটু আপনাদের দেখায়, এটা একটা সুড়ঙ্গের মতন ছিল পুরো। এইখানটা থেকে এসে এখানে পুরো সুড়ঙ্গের মতো, যদি এখন বন্ধ করে দেওয়া হয়েছে, এটা পুরো একটা সুড়ঙ্গের মতন। এই ঘুরতে গিয়ে এই যতগুলো দুর্গ দেখালাম আপনাদেরকে, প্রত্যেকটা দুর্গের মধ্যেই সেম সিস্টেমে বানানো হয়েছিল যাতে শত্রু বাহিনী কোনোভাবে আক্রমণ করতে না পারে। আমি যদি আপনাদের একটু দূর থেকে বা ওপর থেকে দেখাতে চাই, ইদ্রাকপুর কেল্লা কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, বরং এটি মুঘল সাম্রাজ্যের দক্ষ সামরিক কৌশলের প্রমাণ বহন করে। মীর জুমলা, যিনি একজন সুকৌশলী সেনাপতি ও প্রশাসক ছিলেন, তিনি নদীপথে সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে এই দুর্গ নির্মাণ করেন। এটি প্রমাণ করে যে মুঘল শাসনকালীন অবস্থায় বাংলাদেশের নদীভিত্তি কতটা গুরুত্বপূর্ণ ছিল। বন্ধুরা, আমরা জানি না ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই দুর্গগুলোর কথা, সেই ইতিহাসের কথা। আমাদের বর্তমান প্রজন্ম জানে না সেই ইতিহাসের কথা, এই দেশটা কীভাবে আসলো, কীভাবে কেন এই দুর্গগুলো দাঁড়িয়ে রয়েছে। আরও একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনাদের এখন যেই জিনিসটা আমি দেখাবো এটা পুরোই অবাক করা বিষয়। এখান থেকে প্রকল্পিত রয়েছে যে আওরঙ্গজেবের সময় যেই ইদ্রাকপুর দুর্গটা বানিয়েছিল, এটা একটা তাৎক্ষণিকভাবে বানিয়েছিল, অল্প সময়ের মধ্যে বানিয়েছিল, যেটা জানা যায়। তবে এখানে এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে খুবই মারাত্মক, কারণ এখানে যখন পর্তুগিজ সেনারা যখন আসতো, এসে যাতে সরাসরি প্রবেশ করতে না পারতো, এইখানে দেখেন সরাসরি যাতে প্রবেশ করতে না পারতো, এই কারণে এখানে একটা সিঁড়ি থেকে লং ডিস্টেন্সের না, শর্ট ডিস্টেন্সের একেবারে ছোট সরু একটা গলি বানানো হয়েছিল, যাতে কোনোভাবে যদি পর্তুগিজ সেনারা এখানে প্রবেশ করে যেত তাহলে এখানে সেনাদের কি হতো, তখন যাতে তারা সহজেই সব পর্তুগিজ সেনারা একবারে যাতে প্রবেশ করতে না পারতো, এই জন্য একটা সরু রাস্তা বানানো হয়েছিল, যাতে একটা ঢাল এবং একটা তরবারি নিয়ে একটা লোকই প্রবেশ করতে পারে, অর্থাৎ সিরিয়ালে প্রবেশ করতে হবে। আমি যদি একটু আপনাদের দেখাই, এই দেখেন বন্ধুরা, এই যে সরু রাস্তা, এই সরু রাস্তার মধ্যে যদি কখনো কোনো পর্তুগিজ সেনারা এসেও পড়তো বা জলদস্যুরা প্রবেশ করে ফেলতো, তাহলেও এখান থেকে 1 থেকে 2 জনের বেশি প্রবেশ করতে পারতো না। এই যে দেখেন অবস্থাটা, 1 থেকে 2 জনের বেশি প্রবেশ করতে পারতো না। আর যেহেতু 1 থেকে 2 জনের বেশি প্রবেশ করতে পারতো না, সুতরাং এখানে আক্রমণ চালানো ছিল তাদের জন্য দুর্ভেদ্য। এই দেখেন, এই হচ্ছে এর অবস্থান পুরোপুরি। বন্ধুরা, দেখার জন্য আমার সাথেই থাকুন। বন্ধুরা দেখেন, এই যে ইদ্রাকপুর দুর্গের যেই সরু রাস্তাটা আপনাদের দেখিয়েছিলাম, এই সরু রাস্তা দিয়ে যদি প্রবেশ করে, এই দেখেন এই সরু রাস্তা যদি দিয়ে প্রবেশ করেও ফেলতো কোনো শত্রু বাহিনী, তাহলে সরাসরি এসে তারা এখানে থামতো। এটা তালাবদ্ধ রয়েছে। এবং এই থেকে যদি আমি পিছন থেকে একটু যদি দেখাতে পারি আপনাদের, এই দেখেন এই জায়গাটা ঠিক এমন, এই জায়গাটা ওই দুর্গের কিছু অবস্থান দেখা যায় দূর থেকে। বন্ধুরা, তো এই ইদ্রাকপুর দুর্গ সম্পর্কে আমাদের উচিত এই ইতিহাসটা সম্পর্কে আমাদের ছেলে মেয়েদের জানানো, আমাদের ভাই বোনদের জানানো, যাতে এই যে প্রাচীন ঐতিহ্যগত একটা ইতিহাস ছিল, এই বাংলার যে একটা দুর্গ, এই যে দুর্গটা কি নিয়ে গঠিত, কেন হয়েছে, এই দুর্গ সম্পর্কে আমাদের জানাতে হবে। আমার এই ভিডিওটা যদি কোনো সরকারি মহল পর্যন্ত আপনারা পৌঁছে দিতে পারেন, তাহলে তারা হয়তো জানবে। আমি তাদের কাছে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে রিকোয়েস্ট জানাচ্ছি যে তারা যাতে আমাদের বই খাতায় এই যে দুর্গগুলো সম্পর্কে উল্লেখ করে, কারণ ইতিহাস সম্পর্কে আমাদের ছেলেমেয়েরা, বর্তমান ছেলেমেয়েরা কোনো কিছুই যেন জানে না। ইতিহাস সম্পর্কে তাদের জানাতে হবে। আমরা ইতিহাসের বই পড়াই ঠিকই, কিন্তু ইতিহাস সম্পর্কে যেন তাদেরকে জানাতে কার্পণ্য বোধ করি। বর্তমানে ইদ্রাকপুর কেল্লা একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত আছে। বাংলাদেশ সরকার ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঐতিহাসিক স্থাপনাটি রক্ষণাবেক্ষণ করছে। কেল্লাটির কিছু অংশ সংস্কার করা হয়েছে এবং একটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনা বা ইতিহাস অন্বেষণকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে বিবেচিত হতে পারে। মুঘল আমলে বাংলার দক্ষিণাঞ্চল ছিল বারবার আরাকানি জলদস্যু, পর্তুগিজ জলদস্যু ও স্থানীয় বিদ্রোহীদের আক্রমণের শিকার। বিশেষ করে নদীবাদ ব্যবস্থা করে তারা ঢাকার অভিমুখে অগ্রসর হতো। এই কারণে মীর জুমলা নদীপথ রক্ষার্থে ঢাকাকে ঘিরে 3টি দুর্গ নির্মাণ করেন: ইদ্রাকপুর কেল্লা, সোনাকান্দা কেল্লা, হাজীগঞ্জ কেল্লা, যেটা অবস্থান রয়েছে নারায়ণগঞ্জ শহরে। এই দুর্গগুলো একে অপরের সঙ্গে কৌশলগতভাবে যুক্ত ছিল। আমি রয়েছি সেই ইদ্রাকপুর দুর্গের যেই দিঘিটা ছিল সামনে, ছোট্ট সুন্দর একটা দিঘি, এই দিঘির সামনে। এই দিঘিটার তো বোঝা যায় তৎকালীন সময়ে বানানো দিঘিটা এখনো কি পরিমাণে সৌন্দর্যমণ্ডিত রয়েছে। একটু আপনাদের আমার চোখে দেখাই।
বন্ধুরা এই দিঘিটা দেখে বোঝা যায় একেবারে প্রাকৃতিক পরিবেশে ভরপুর মুন্সিগঞ্জের সেই ইদ্রাকপুর দুর্গ। এ থেকে বোঝা যায় তখনকার সময়ে রাজাবাদশাদের যে সৌন্দর্য নিয়ে চিন্তা ছিল, এই চিন্তাটা ছিল ব্যাপক। কারণ হচ্ছে তারা এটার সাথে সাথে তখনকার তো আমাদের সময় আমরা যখন এখন পানির যেমন ব্যবস্থা পাই কল বা টিউবওয়েলের মাধ্যমে, তখনকার তো এই সময়টা এরকম ছিল না। এই জন্যই হয়তো তারা পুকুরের ব্যবস্থা করেছিল। এই যে সুন্দর একটা পুকুর। বন্ধুরা আমি চেষ্টা করি আমার চোখে পুরো বাংলাদেশটাকে আপনাদের জন্য উন্মুক্ত করে ঘুরে দেখানোর জন্য। তো এই যে দিঘির পরিবেশটা খুবই মনোমুগ্ধকর পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন বলা চলে। পুরো দিঘিটাই যেন নিট অ্যান্ড ক্লিন। বন্ধুরা আপনারা জাস্ট অনুভূতি নেন, একটা ফিলিংস জাগান যে আপনি তখনকার সময়ে সেই 1660 সালের দিকে এই ইদ্রাকপুর দুর্গটা হয়েছিল। এই ইদ্রাকপুর দুর্গের যে এই পুকুরটা রয়েছে, এই পুকুরটা এখনও খুবই সুন্দর রয়েছে এবং এই পুকুরটা চারপাশটা যেন নিট অ্যান্ড ক্লিন করা হয়ে থাকে। আমি যখন বসে এই ভিডিওটা করছি তখনও দেখা যাচ্ছে এই যে এখানে প্রচুর গাছগাছালি রয়েছে, অনেক গাছগাছালি রয়েছে। তো এই প্রচুর গাছগাছালির পাতা পড়ে এই এলাকাটা দূষিত হয়ে যায়, নোংরা হয়ে যায়, যার কারণে এখানে সরকারিভাবে লোক রাখা রয়েছে যারা এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা সহ এবং এই পার্কটা বা এই যে ইদ্রাকপুর দুর্গটা পরিষ্কার রাখার ব্যবস্থা করে থাকে। এখন আমি যখন ভিডিওটা করছি তখনও এক ভাই যে চাকরিপ্রাপ্ত বা এখানে নিয়োজিত রয়েছে, সে এই দুর্গটার যে পাতাগুলো রয়েছে, সিঁড়িগুলো রয়েছে, এই সিঁড়িগুলো পরিষ্কার করার কাজে ব্যস্ত রয়েছে। তবু একটু ভাবেন যে এই যে রাজা মীর জুমলার সময়ে প্রতিষ্ঠিত এই জায়গাটায় এখন আমি বসে রয়েছি, অথচ তখনকার সময়ে ঠিক 1660 সালের দিকে এইখানে হয়তো তখনকার দায়িত্বপ্রাপ্ত যেই সেনাবাহিনীরা ছিল তাদের রক্ষা কাজে নিয়োজিতের জন্য যারা ছিল তারা হয়তো এই পুকুরেই গোসল করত, এখানেই হয়তো থাকতো, এখানেই হয়তো তাদের জীবনটা অতিবাহিত কিছু সময়ের জন্য হলেও করত। তো বন্ধুরা দেখেন এই অনুভূতিটা আপনাদের আসলে বলে বোঝানো যাবে না। একমাত্র যারা প্রকৃতিপ্রেমী আছেন, যারা আপনারা ইতিহাস জানতে চান, বাংলাদেশ সম্পর্কে জানতে চান, তারা এখানে আসবেন। দেখেন কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এই পরিবেশটা আসলে আপনার মনটা চাইলে একদম ভরে যাবে। যদি যারা প্রকৃতিপ্রেমিক না, যারা আপনারা প্রকৃতিকে পছন্দ করেন না, প্রকৃতিকে পছন্দ না করলে এখানে এসে আপনারা মজা পাবেন না। তবে যারা আসতে চান তারা আসবেন আমার ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুসারে। এখানে রয়েছে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর এই দুর্গ। আমার খুবই ভালো লেগেছে। আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন। যদি আপনারা কেউ এসে থাকেন এই দুর্গটা দেখার জন্য, তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে আপনারা ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব থেকে আপনারা যে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে আপনাদের ফিলিংসটা জানিয়ে আসবেন যে ইদ্রাকপুর দুর্গ সম্পর্কে আপনার কেমন ফিলিং ছিল। হাঁটতে হাঁটতে চলে আসলাম ইদ্রাকপুর দুর্গের আরেকটু গভীরে। দেখেন আপনাদের যদি দেখাতে চাই, এখানে এই যে ইদ্রাকপুর দুর্গ আমি আপনাদের দেখিয়েছিলাম হাজীগঞ্জ দুর্গের যে রকমের চার কোনায়, অর্থাৎ হাজীগঞ্জ দুর্গটা তো চার কোনা না, পাঁচ কোনায় 5টা গম্বুজের মতন ছিল, যেখান থেকে সম্পূর্ণ প্রোটেকশনের জন্য দায়িত্ব পালন করতো তখনকার নিয়োজিত সেনাপ্রধানরা যারা ছিল বা সেনারা যারা ছিল। এখানেও এর ব্যতিক্রম নয়, এটাও যেন একই রকমের করেছে। তো আপনাদের যদি একটু দেখাতে পারি, এই দেখেন, একটু দেখাতে চাই আপনাদের, এখানেও যেমন ওই একই রকমের গম্বুজ সহ করা হয়েছে। দেখেন এখানেও 5 কোনায় 5টা রয়েছে। এই যে একটা কোনা দেখা যাচ্ছে এইখানের বন্ধু, এই দেখেন বন্ধুরা, এইখানেও ঠিক ওই দুর্গগুলোর মতনই প্রবেশদ্বার বানানো হয়েছিল। এই দেখেন বিশাল বড় গহ্বর, অর্থাৎ এই ছোট ছোট গহ্বর দিয়ে 4টা করে রাস্তা, এক একটা গহ্বর দিয়ে 4টা করে রাস্তা রয়েছে প্রায়। এই দেখেন এখানে 6টা গহ্বর। বন্ধুরা দেখেন এরকমের কি ভয়ঙ্কর অবস্থা ছিল তখন। এখানে একটা গহ্বর দেখছি আমি, অনেকটা উঁচু, এই উঁচুর কারণে আমি উঠতে পারছি না। দেখেন এখানে একটা গহ্বর, এই গহ্বর থেকে প্রায় 6টা রাস্তা বেরিয়েছে, 6টা, 5টাই একটা 6টা রাস্তা বেরিয়েছে, যেখান থেকে একজন লোকই এই 6টা গহ্বরে 6টা রাস্তাকে নিয়ন্ত্রণ করতে পারতো। দেখেন বন্ধুরা আমি দেখাচ্ছি ইতিহাসের বিশ্লেষণ করে। আমাদের উচিত ইতিহাস সম্পর্কে জানা এবং ইতিহাস সম্পর্কে এক্সপ্লোর করে দেখানো মানুষদেরকে। তাই আমি আমার চোখে আপনাদের জন্য তৈরি করেছি ইতিহাসের জেলখানা, যাতে একটি আক্রমণের খবরে অন্যটি দুর্গ সতর্ক হয়ে যেতে পারে। দুর্গের যেই জায়গাটা রয়েছে জাদুঘর নামে স্বীকৃত, এই জাদুঘরে আমি যদি একটু দেখাই, এই দেখেন, অর্থাৎ
এই ইদ্রাকপুর দুর্গে ঢোকার পর প্রবেশ মুখ থেকে একটু সামনে আসার পরই এই রাস্তাটা দেখা যাবে এবং এই রাস্তা দিয়েই হয়তো পুরোপুরি জাদুঘরে যেতে হয়। এই যে এই মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে অবশ্যই মোহিত করবে। যদি ইদ্রাকপুর দুর্গে আসেন তাহলে এই মনোমুগ্ধকর পরিবেশটা এনজয় করতে ভুলবেন না। বন্ধুরা, এসে পড়লাম মুন্সিগঞ্জের সেই ইদ্রাকপুর দুর্গের জাদুঘরের সামনে। এই হচ্ছে জাদুঘরের অবস্থানটা। একটা জিনিস দেখে সবচেয়ে ভালো লাগলো, যেটা তৎকালীন সময়ে অর্থাৎ 1660 সালের সময় নির্মিত দুর্গটার জাদুঘরের যেই হাল এখানে সেই আগের মতনই রয়ে গিয়েছে, যাতে মানুষ ইতিহাস সম্পর্কে জানতে পারে। কারণ এটা যদি ঠিক করা হতো হয়তো বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এসে বা আমরা এসে আমরা বুঝতে পারতাম না তখনকার সময়ে জিনিসটা কেমন ছিল। তবে অনেক তৎকালীন সময়ের মতন অনেক যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থাকে এখানে বর্তমান সরকার সহ সবাই আসার পর এগুলো সংরক্ষণের ব্যবস্থা যেমন করে তেমনি এটি সংস্কার করারও ব্যবস্থা করে। কিন্তু এটা সংস্কার করে নাই দেখে ভালো লাগলো। অনেক জায়গায় সংস্কার করা রয়েছে, কারণ ইতিহাস জানতে গেলে সংস্কার করা চলবে না। ইতিহাসটা যেমন থাকবে তেমনই মানুষ জানতে চায়। ইদ্রাকপুর যে দুর্গ রয়েছে এর ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা দুর্গটার ভিতরে যে জাদুঘর ছিল, জাদুঘরের মধ্যে কী আছে সেটা দেখার চেষ্টা করব। বন্ধুরা, এই রয়েছে জাদুঘরের অবস্থানটা, ইদ্রাকপুর দুর্গের অবস্থিত যে জাদুঘর। এই জাদুঘরটা আপনারা আসবেন, ইদ্রাকপুর দুর্গে আসলে 20 টাকা টিকিটের মাধ্যমে প্রবেশ করবেন, কিন্তু এনজয় করবেন ব্যাপক। যেহেতু আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের জন্য তৈরি করা, সেহেতু আমার মাত্র 20 টাকার বিনিময়ে এনজয় করার সুযোগ রয়েছে। দেখতে আসবেন। প্রকৃতি দেখলে চোখ যেমন ভালো থাকে, মন ভালো থাকে এবং শরীরে রংটা যেন পরিবর্তন হয়, কারণ মনের রং পরিবর্তন হলে শরীরের রং অটোমেটিক পরিবর্তন হয়। আপনাদের এতক্ষণ যাবৎ আমি যে মীর জুমলার গল্প কাহিনী শোনাচ্ছিলাম, এই মীর জুমলাটা কেমন ছিল এবং তার ইতিহাস সম্পর্কে আপনারা একটু ইউটিউব থেকে জেনে নিতে পারেন বা গুগল থেকে, অথবা বর্তমানে অত্যাধুনিক এআই সিস্টেমের মাধ্যমে যেটা রয়েছে চ্যাট জিপিটি। আমি একটু আপনাদের দেখাবো মীর জুমলার প্রতিকৃতিটা কীভাবে আঁকা হয়েছিল এবং মীর জুমলা এই বাংলার জন্য কী না করেছে। এই হচ্ছে মীর জুমলা। এই যে প্রায় 1591 সাল থেকে 1663 খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবনকাল ছিল এবং এরপর তার জীবনটা অতিবাহিত হয়ে গেছে। বন্ধুরা, এখন আপনাদের যেই জায়গাটা দেখাবো এই জায়গাটা আসলে হৃদয় বিদারক জায়গা বলা চলে। দেখেন তখনকার সময় পাথর, এই দেখেন অলংকারিক পাথর। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে আমি বুঝতে পারছি না। এই পাথরগুলো হচ্ছে অলংকারিক পাথর নামে পরিচিত। তখনকার সময়ে পাথর, অর্থাৎ এই পাথরগুলোর মধ্যে যেন ডিজাইন করা হয়েছে, এই জন্য মূলত এটা নাম করা হয়েছে অলংকারিক পাথর। বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি গল্পের মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে এই দুর্গটা পুরোপুরি দাঁড়িয়েছিল কলসের ওপরে। এই কলসের স্মৃতি হিসাবে এখন এই কলসগুলো রেখে দেওয়া হয়েছে। যদিও তৎকালীন সময়ের কলসগুলো নয়, এখন নতুন কোনো কলস ব্যবহার করা হয়েছে, তবে কলসের ছবিগুলো আপনাদের অবশ্যই দেখাবো। এই দেখেন এই রকমের কলস। বন্ধুরা, কলসগুলা কেমন করে সাজানো ছিল এটা যদি আপনাদের একটু দেখাই, আমার চোখে আপনারা দেখতে পারবেন এই ইতিহাসটা। এই যে কলসগুলো এরকম করে সাজানো ছিল এই মাটির ভিতরে। এই যখন ওটা খোঁড়া হয় এই দুর্গের ভিতরে এরকমের কলসগুলো নিচে সাজানো ছিল। আপনাদের কিছুক্ষণ আগে জানানো হয়েছে এই কলসগুলো দিয়েই মূলত এই জায়গাগুলোকে সুসজ্জিত যেমন রাখতো এবং এটা নিচ থেকে যাতে বাতাস প্রবেশ করতে পারতো, এটা যাতে ঠান্ডা থাকতো, এই জন্য মূলত এই কলসের ব্যবস্থাটা করা হয়েছিল। এবং আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে ভূমিকম্প প্রবণ একটা এলাকা। তখনকার সময়ে রাজাবাদশারা এটা তো অবশ্যই ভেবেছিল ভূমিকম্প রোধন করার জন্য, এই জন্য মূলত এই কলসগুলো ব্যবহার করা হতো, যাতে ভূমিকম্প আসলেও কলসের ভারসাম্যের জন্য এটা রয়ে যায় ঠিকঠাক।